আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ফারুক আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে তথা অ্যাস্ট্রোনমি নিয়ে। ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আজকে তোমাদের সাথে কথা বলবো বিগ ব্যাং পরবর্তী সময় নিয়ে তথা মহাবিশ্বের শুরু যখন থেকে তার পরবর্তী সময়টা নিয়ে। তো তোমরা এর আগে হাবলের হাবলের সূত্র বা হাবলের সম্প্রসারণ সূত্র, এই হাবলের সম্প্রসারণ সূত্র সম্পর্কে জেনে আসছো। তারপর রেমন্যান্ট বিকিরণ সম্পর্কেও তোমরা জেনে আসছো, রেমন্যান্ট রেডিয়েশন। তো মানে এই যে অবশিষ্ট যে বিকিরণগুলোর কথা আমরা বলেছিলাম, তো এই হাবলের সম্প্রসারণ সূত্র এবং মহাজাগতিক পশ্চাৎপট বিকিরণের ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ তত্ত্ব কিন্তু আমাদের এই বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব, যেটাকে আমরা মহাবিস্ফোরণ তত্ত্ব বলি। প্রকৃতপক্ষে এই বিগ ব্যাং বলতে কিন্তু আমরা মহাবিশ্ব সৃষ্টির শুরু বুঝি, অর্থাৎ যখন থেকে স্থান ও কাল গণনা শুরু হয়। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে, আমরা জানি যে এই মহাবিশ্বের বয়স হচ্ছে 13.8 বিলিয়ন বছর। তো এই 13.8 বিলিয়ন বছর আগে যখন এই বিগ ব্যাংটা সংগঠিত হয়, সেই বিগ ব্যাং সংগঠিত হওয়ার পর থেকে কিন্তু এই মহাবিশ্ব বিভিন্ন কাল বা বিভিন্ন দশার মধ্য দিয়ে অতিক্রম করেছে। আদি মহাবিশ্বটা তখন মানে এমন চরম অশান্ত অবস্থায় ছিল যে তাকে বিগ ব্যাংয়ের পর প্রথম 1 সেকেন্ডে এই মহাবিশ্বটার যে বিবর্তন ঘটেছিল, অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে এই মহাবিশ্বটা যে বিবর্তনের মধ্য দিয়ে গেছে বা একে যেতে হয়েছে, তা কিন্তু তার পরবর্তী মিলিয়ন মিলিয়ন বছরের চেয়েও অনেক অনেক গুণ বেশি। অর্থাৎ এই 1 সেকেন্ডে মহাবিশ্বটার যত ঘটনা ঘটছে বা যেরূপ চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, যে পরবর্তী মিলিয়ন মিলিয়ন বছরেও কিন্তু এত চেঞ্জ ঘটেনি বা এত ঘটনা ঘটেনি বা এত পরিবর্তন ঘটেনি। তাই এই 1 সেকেন্ড, অর্থাৎ শুরু থেকে এই 1 সেকেন্ড সময়টা কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ। তো আসো এই 1 সেকেন্ড সময়কে আমরা ছোট ছোট সময়কালে ভাগ করে সেই সময়গুলোতে কি কি ঘটনা ঘটেছে সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমত আমরা আলোচনা করব তোমার একেবারে শুরু থেকে, অর্থাৎ 0 সেকেন্ড থেকে 10⁻⁻43 সেকেন্ড। নিতান্তই এই 10⁻⁻43 সেকেন্ড একটা অত্যন্ত ছোট সময়। তো মহাবিশ্বের শুরু কিন্তু প্লাঙ্ক কাল থেকে, এর ব্যাপ্তি হচ্ছে এই 0 সেকেন্ড থেকে 10⁻⁻43 সেকেন্ড। এই 10⁻⁻43 সেকেন্ড এই সময়টাকে কিন্তু বলা হয় প্লাঙ্ক টাইম বা প্লাঙ্ক সময়। এর কাল সম্পর্কে আমরা অবশ্য খুব কমই জানতে পেরেছি। মানে সার্বিক যে একটা আপেক্ষিক তত্ত্ব ছিল, এই সার্বিক আপেক্ষিক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে মহাবিশ্বটার উদ্ভব একটা মহাকর্ষীয় অনন্যতা বা গ্রাভিটেশনাল সিঙ্গুলারিটি। এই মহাবিশ্বটার উদ্ভব কোথা থেকে হয়েছিল? এই গ্রাভিটেশনাল সিঙ্গুলারিটি থেকে। তোমরা হয়তো জেনে থাকবা যে এর আগেও আমরা লেকচারে দেখেছি যে জর্জ গ্যামো কিন্তু এই সিঙ্গুলারিটি ধারণা দিয়েছিলেন। তারও আগে জর্জ লেমেইটার কে এই যে এরকম একটা অনন্য বিন্দু বা এই সিঙ্গুলারিটিরই অনুরূপ একটা ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রাইমিভাল অ্যাটম সম্পর্কে। প্রাইমিভাল অ্যাটম বা এটাকে কি বলা হয় যে আদিম পরমাণু। তাহলে আমরা মোটামুটি এখানে জানতে পারলাম যে এই যে এটাকে বলা হয় প্লাঙ্ক সময়, 10⁻⁻43 সেকেন্ড, এই সময়টাকে বলা হয় প্লাঙ্ক টাইম।
তারপরে সার্বিক আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানলাম যে মহাবিশ্বের উদ্ভব হয়েছিল একটা মহাকর্ষীয় অনন্যতা বা গ্র্যাভিটেশনাল সিঙ্গুলারিটি থেকে, যেখানে জর্জ গ্যামো কিন্তু এই সিঙ্গুলারিটি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। তারও আগে কিন্তু আবার এই জর্জ লেমেইটার অনুরূপ একটা ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রাইমিভাল অ্যাটম বা আদিম পরমাণু সম্পর্কে, অর্থাৎ মহাবিশ্বটার উদ্ভব এই প্রাইমিভাল অ্যাটম বা আদিম পরমাণু থেকে। তো ধারণা করা হয় যে এই যে সময়কাল, এই সময়ে সকল মৌলিক বল কিন্তু একীভূত অবস্থায় ছিল। সকল মৌলিক বল, এখানে মৌলিক বল বলতে আমরা জানি যে মৌলিক বল হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে তোমার মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। দুই নম্বর হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বল। তিন নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল। চার নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো আমরা এই চারটা মৌলিক বল সম্পর্কে জানি। তো তখন ধারণা করা হতো যে এই সময়ে বা এই প্লাঙ্ক টাইমের মধ্যে তোমার এই চারটা মৌলিক বলই একীভূত অবস্থায় ছিল, অর্থাৎ এদেরকে আমরা কোনোভাবে আলাদা করতে পারতাম না বা পৃথক করতে পারতাম না। যেমন এখন আমরা বলতে পারি যে মহাকর্ষ বল এক ধরনের বল, তড়িৎচুম্বকীয় বল এক ধরনের বল, তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো এক এক ধরনের বল। তো এখন আমরা এই কথাগুলো বলতে পারি, কিন্তু তখন বা ওই সময়টাতে কিন্তু এই চার ধরনের বলকে পৃথকভাবে আমরা চিন্তা করতে পারতাম না। এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে এই চারটা বলকেই কিভাবে একীভূত করা যায়, বা মানে তাদের ধারণা যেহেতু যে তার ধারণা যেহেতু ছিল যে এই চারটা বলই মহাবিশ্ব শুরুর সময়ে একীভূত অবস্থায় ছিল, কিন্তু এখন আমরা প্রমাণ করতে পারতেছি না, বা বিজ্ঞানীরা এখন প্রমাণ করতে পারতেছে না। তারা চেষ্টা করতেছে যে কিভাবে এই চারটা বলকেই একীভূত করা যায়। এই একীভূত করা গেলে যে থিওরিটা দাঁড়াবে, সেই থিওরিটাকে বলা হয় কিন্তু দ্য থিওরি অফ এভরিথিং। এই চারটা বলকে এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা একীভূত করতে পারেননি, বা এর জন্য কোনো তত্ত্ব প্রতিষ্ঠিত করতে পারেনি। হয়তো ইনশাল্লাহ একদিন এই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করে ফেলবে বিজ্ঞানীরা। তো যেদিন বিজ্ঞানীরা এই চারটা বলকেই একীভূত করতে পারবে, বা এই চারটা বলকেই একটা বল থেকে উদ্ভূত বা এই রকম প্রমাণ করতে পারবে, বা এর জন্য একটা তত্ত্ব প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিন কিন্তু মানে একটা ঘটনা ঘটে যাবে, অর্থাৎ সেদিন এই মহাবিশ্বের গঠন কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। যদিও বর্তমানকালের কোনো তত্ত্বই সেই সময়কার মহাবিশ্বের গঠন ব্যাখ্যা করতে সক্ষম নয়, এক কথায় অক্ষম। অর্থাৎ এই যে মৌলিক বাধাটা রয়েছে, ফান্ডামেন্টাল যে ব্যারিয়ারটা, এই মৌলিক বাধা অতিক্রম করে প্লাঙ্ক সময়ে বলো বা প্লাঙ্ক সময়েরও পিছনে যাওয়া যদি যায়, মানে এই যে এই 0 সেকেন্ডেরও আগে, বা এই যে বিগ ব্যাংয়ের আগে কি হয়েছিল, তো এই প্লাঙ্ক সময় বা এই প্লাঙ্ক সময়ের পিছনে যাওয়ার ক্ষমতা কিন্তু আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। এই সময়ে মহাবিশ্ব ছিল উচ্চ শক্তির ফোটনে পরিপূর্ণ। ফোটন, উচ্চ শক্তির ফোটনে পরিপূর্ণ ছিল এই মহাবিশ্বটা। তো ফোটনগুলো খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় ছিল, এবং তাদের তাপমাত্রা তথা সেই সময় যে মহাবিশ্বের তাপমাত্রা ছিল সেটা কিন্তু তোমার 10⁻32 কেলভিন, হিউজ পরিমাণ একটা তাপমাত্রা ছিল। এই তাপমাত্রাকে বলা হয় প্লাঙ্ক টেম্পারেচার। প্লাঙ্ক টেম্পারেচার বা প্লাঙ্ক তাপমাত্রা। তো এবার একটু মহাবিশ্বের বিস্তৃতি নিয়ে কথা বলি। তো এই সময়ে মহাবিশ্বটা এত ছোট ছিল, বা আদি মহাবিশ্বের ব্যাস ঠিক এই সময়টিতে মানে এত ছোট ছিল যে সেটাকে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে 10⁻⁻35 মিটার, অর্থাৎ সে আদিম মহাবিশ্বটার এই সময়ে মহাবিশ্বটার যে তোমার বিস্তৃতিটা ঘটেছে, বা তখন যে এই মহাবিশ্বটার ব্যাসটা ছিল, সেই ব্যাসটা হচ্ছে 10⁻⁻35 মিটার, এত ছোট ছিল। তো এজন্য এই দৈর্ঘ্যটাকে বলা হয় প্লাঙ্ক লেন্থ। প্লাঙ্ক লেন্থ বা প্লাঙ্ক দৈর্ঘ্য। এই যে এই এত কিছু ইনফরমেশন আমরা জানলাম, তো এই সময়টার বিশ্লেষণে যার অবদান সবচেয়ে বেশি, তার নামই হলো ম্যাক্স প্লাঙ্ক।
তিনি প্রথম আমাদের ধারণা দিয়েছিলেন এই বিগ ব্যাং পরবর্তী সময়ে আমাদের মহাবিশ্বটা দেখতে কেমন ছিল। এই জন্যই তো এই প্লাঙ্কের সাথেই এই সময়টাকেও প্লাঙ্ক টাইম বলা হয়, তারপরে এই লেন্থটাতেও প্লাঙ্ক লেন্থ বলা হয়, তারপরে এই তাপমাত্রাটাকেও প্লাঙ্ক টেম্পারেচার বলা হয়, যেহেতু এই ধারণাগুলো আমাদের সামনে উপস্থাপন করতে প্লাঙ্কের অবদান সবচেয়ে বেশি ছিল। এবার আমরা কথা বলবো এই 10⁻⁻43 সেকেন্ড থেকে 10⁻⁻38 সেকেন্ড পর্যন্ত। এবার এই সময়টা নিয়ে আমরা একটু কথা বলি। এই সময়ে মহাকর্ষ বল কিন্তু এই যে এর আগে তো 4টা বলই তোমার একীভূত অবস্থায় ছিল, তো এই সময়ে এসে তোমার মহাকর্ষীয় বলটা তখন তোমার অন্য যে আর মৌলিক বলগুলো রয়েছে এগুলো থেকে একটু পৃথক হয়ে যায়। তার মানে হচ্ছে মহাকর্ষ বলটিকে কিন্তু তো এই সময়ে এসে আমরা অন্যান্য মৌলিক বল থেকে পৃথকভাবে চিনতে পারলাম, তখন থেকে পৃথকভাবে একে চেনা যায় যে এটা একটা মহাকর্ষ বল। এই সময় মহাবিশ্বের বিস্তৃতি কিন্তু বিস্তৃতিটা হয়েছিল প্রায় 10 সেন্টিমিটারের মতো, প্রায় 10 সেন্টিমিটার। আর এই সময়ে যে আদিমতম মৌলিক কণাগুলোর কথা আমরা শুনি, এই আদিমতম মৌলিক কণা ও কণাসমূহ তৈরি হতে শুরু করে। তাই এবার আসো আমরা দেখব 10⁻⁻36 সেকেন্ড থেকে 10⁻⁻32 সেকেন্ড এই সময়ে কি ঘটনাগুলো ঘটেছিল। এই সময়টা মনে রাখবে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইম বা একটা কাল বা একটা ইপোক। তো এই সময়টা হচ্ছে মহাবিশ্বের একটা স্ফীতিকাল বা টাইম অফ ইনফ্লেশন। তোমরা জানো ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি বা স্ফীতি। তা এখানে টাইম অফ ইনফ্লেশন মানে হচ্ছে বোঝাচ্ছে যে মহাবিশ্বের স্ফীতি, তো মহাবিশ্বের স্ফীতিকাল। তো এই যে স্ফীতিকাল, এই স্ফীতিকাল বলতে বোঝাচ্ছে যে এই সময়ে মহাবিশ্ব অত্যধিক মাত্রায় স্ফীত হয় বা সম্প্রসারিত হয়। আমরা প্লাঙ্ক সময়ে কিন্তু দেখেছিলাম যে প্লাঙ্ক সময়ে মহাবিশ্বের যেটা বিস্তৃতি ছিল সেটা হচ্ছে তোমার 10⁻⁻35 মিটার, যেটা প্লাঙ্ক লেন্থ আমরা দেখছিলাম যে কত ছোট। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে এই সময়কালের আগ পর্যন্ত মোটামুটি তোমার 10 সেন্টিমিটারের মতো প্রশস্ত মহাবিশ্ব আমরা দেখতে পেয়েছি। এই যে মনে করো এই 10⁻38, তো তার পরবর্তী যে মনে করো 10⁻36, এই যে মাঝখানের সময়, এই সময়টাতে বা এই যে 10⁻⁻43 সেকেন্ড অর্থাৎ প্লাঙ্ক সময়ের পরবর্তী সময়ে কিন্তু মহাবিশ্বটা প্রশস্ত হয় প্রায় 10 সেন্টিমিটার। তো তারপরে অর্থাৎ এই সময়টাতে এসে টাইম অফ ইনফ্লেশনে এসে এই মহাবিশ্বটা এত অত্যধিক মাত্রায় স্ফীত হওয়া শুরু করছে বা সম্প্রসারিত হতে শুরু করছে যে এই টাইম অফ ইনফ্লেশনে এসে এই 10 সেন্টিমিটারটা থেকে প্রায় 10⁻26 এত গুণ কে বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ এই সময় যেমন মহাবিশ্ব মাত্র কত 10 সেন্টিমিটার ছিল, আর তার পরবর্তী কয় সেকেন্ড মাত্র মনে করো 10⁻38 থেকে 32, এই কতটুকু একটু সময়, এই সময়ে কত গুণ বেড়ে গেছে প্রশস্ততা, দেখো 10⁻26 গুণ, কত হিউজ পরিমাণ মানে বেড়ে গেছে। আর এর বেড়ে যাওয়ার কারণও আছে। তার কারণটা হচ্ছে এই সময় মহাবিশ্বের যে মহাজাগতিক স্ফীতিটা ঘটে সেটা হচ্ছে একটা এক্সপনেনশিয়াল ইনফ্লেশন বা সূচকীয় স্ফীতি। সূচকীয় স্ফীতি বলতে কি বোঝায়? আমরা জানি যে প্রপোর্শনাল ইনফ্লেশন যদি হতো, অর্থাৎ আমরা সমানুপাতিক কিছু সম্পর্ক আমরা জানি, যে মনে করো এই সময়ের সাথে সাথে আমরা যদি মহাবিশ্বের আয়তনের মধ্যে একটা সম্পর্ক বা একটা লেখ দেখতে চাই, যদি এটা সময়ের সাথে একই হারে মহাবিশ্বের বিস্তৃতিটা ঘটতো বা আয়তনটা প্রসারিত হতো, মানে একই হারে সময় বৃদ্ধির সাথে সাথে আয়তন একই হারে যদি বৃদ্ধি পেত, তাহলে কিন্তু এর লেখটা আমরা দেখতাম মূলবিন্দুগামী সরলরেখা, এই রকমটা দেখতাম আমরা। কিন্তু তোমার এক্সপনেনশিয়াল ইনফ্লেশনটা কি বা সূচকীয় স্ফীতিটা কি? সূচকীয় স্ফীতিটা হচ্ছে
যে টাইমের সাথে আয়তনটাকে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখব যে সূচক স্ফীতি হচ্ছে যে সময়ের সাথে সাথে তোমার মহাবিশ্বের আয়তন প্রথমত ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তারপর একটা সময় গিয়ে দেখা যায় যে অল্প সময়ে আয়তন অত্যধিক পরিমাণে বেড়ে যায়। যেমন এখানে দেখো যে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে এতটুকু সময়ে এত বড় সময়ে তোমার এই যে এতটুকু প্রসারিত হয়েছে আয়তন। কিন্তু আমি যদি ধরো এখান থেকে এই পর্যন্ত দেখি তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরলে দেখো এই এতটুকু সময়ের মধ্যে কত বিশাল পরিমাণ, এই যে এখান থেকে দেখো এই যে দেখো এই যে এত বিশাল, এই বিশাল পরিমাণ তোমার আয়তনের বিস্তৃতিটা ঘটছে। তো অল্প সময়ে এত অত্যধিক পরিমাণে আয়তনের প্রসার ঘটেছে বা এত বিস্তৃত হয়েছে এই মহাবিশ্বটা, এজন্য এই সময়টাকে বলা হয় টাইম অফ ইনফ্লেশন। আর এই তত্ত্বগুলো কিন্তু আমরা পেয়েছি বিজ্ঞানী অ্যালেন গুথের স্ফীতি তত্ত্ব থেকে। অ্যালেন গুথ ওনার যে স্ফীতি তত্ত্বটা ছিল অর্থাৎ ইনফ্লেশন থিওরি, ইনফ্লেশন থিওরি, এই ইনফ্লেশন থিওরি থেকে কিন্তু আমরা এই তত্ত্বগুলো পেয়েছি। সেখানে তিনি এই ইনফ্লেশন থিওরিতে তিনি বিজ্ঞানী অ্যালেন গুথ কিন্তু দেখান যে এই মহাকর্ষকে আমরা আকর্ষণধর্মী বল হিসেবেই তো জানি। যেমন নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিন্তু আমরা সেটাই জানি যে মহাকর্ষ বল কি আকর্ষণধর্মী বল। কিন্তু এই অ্যালেন গুথ তিনি গাণিতিকভাবে দেখান যে এই মহাকর্ষ কিন্তু সুযোগ ও পরিস্থিতির বিচারে কখনো কখনো বিকর্ষণমূলকও হতে পারে। অর্থাৎ বিকর্ষণমূলকও হতে পারে, তার মানে কি বিকর্ষণমূলক মহাকর্ষ, বিকর্ষণমূলক মহাকর্ষ। তাহলে আমরা কি বিজ্ঞানী অ্যালেন গুথ কি বললেন যে মহাকর্ষটা মানে সুযোগ ও পরিস্থিতি বিচারে কখনো কখনো কি হতে পারে বিকর্ষণমূলকও হতে পারে, এবং সেটা হয়েও ছিল। আইনস্টাইনের মাথাতেও এক সময় এরকম একটা চিন্তা এসেছিল, কিন্তু পরে তিনি ভুল ভেবে সেটা বাদ দিয়েছিলেন। আইনস্টাইনের এই ভুলটাকেই সঠিক প্রমাণ করে নতুনভাবে এটা ফিরিয়ে আনেন হচ্ছে অ্যালেন গুথ। একটু অন্যভাবে অবশ্য নিয়ে আসেন। তিনি দেখান যে ধনাত্মক চাপ বস্তুকণার উপর সাধারণ ও যে পরিচিত আকর্ষণমূলক মহাকর্ষের সৃষ্টি করে, ঋণাত্মক চাপ কিন্তু তার বিপরীত অর্থাৎ বিকর্ষণমূলক মহাকর্ষের সৃষ্টি করে। অর্থাৎ ধনাত্মক চাপ থেকে আমরা যেমন আকর্ষণমূলক মহাকর্ষ পাই, তেমন ঋণাত্মক চাপ থেকে কিন্তু আমরা বিকর্ষণমূলক মহাকর্ষ পেয়ে থাকি। আর এই বিকর্ষণমূলক মহাকর্ষ তখন এতটাই তীব্র যে এই যে দেখো বিকর্ষণমূলক মহাকর্ষটার কারণেই কিন্তু এই এতটুকু সময়ে, মাত্র এতটুকু সময়ে তোমার মহাবিশ্বটা এত বিশাল পরিমাণে প্রসারিত হয়, বা এই এতটুকু অল্প সময়ে এই বিকর্ষণমূলক মহাকর্ষটা মনে করো এই এত অল্প সময়ে মহাবিশ্বকে এতটা প্রসারিত করতে সক্ষম হয়েছিল। তো প্রমিত যে মহাবিস্ফোরণ তত্ত্ব অর্থাৎ এই যে বিগ ব্যাং, প্রমিত যে বিগ ব্যাং কে মডেলটা আমরা জানি, তো এর সাথে অ্যালেন গুথের এই ইনফ্লেশন থিওরি বা স্ফীতি তত্ত্ব জুড়ে দিয়ে এই তত্ত্বটাকে অর্থাৎ অ্যালেন গুথের সেই তত্ত্বটাকে এখন ডাকা হয় ইনফ্লেশনারি বিগ ব্যাং মডেল। অর্থাৎ আমাদের এমনিতে প্রচলিত যে বিগ ব্যাং মডেল, এই বিগ ব্যাং মডেলের সাথে এই ইনফ্লেশন থিওরি একত্রিত হয়ে তখন নতুন যে নামে এটাকে ডাকা হয় সেটা হচ্ছে তোমার এই ইনফ্লেশন বিগ ব্যাং মডেল হিসেবে। তো এই সময়ে মহাবিশ্বের আয়তন বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাপমাত্রারও বিশাল একটা চেঞ্জ হতে থাকে। এই ইনফ্লেশন টাইমে মহাবিশ্বের তাপমাত্রা তোমার এর আগে মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল 10⁻32 কেলভিন, সেখান থেকে কিন্তু নেমে তোমার কততে আসে 10⁻27 কেলভিনে। তো এটাও একটা হিউজ অ্যামাউন্ট, এটাও একটা তোমার বিশাল একটা তাপমাত্রা, কিন্তু এর তুলনায় তো কম। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে ডেফিনেটলি এই সময়ে তোমার এই মহাবিশ্বটা একটু শীতলীকরণের দিকে যাচ্ছে। আচ্ছা, আর এই সময় সবল নিউক্লিয় বল, এর আগে আমরা দেখছিলাম যে প্লাঙ্ক টাইমে এই সময়টাতে 4টা বল একত্রিত ছিল।
তারপরে এসে আমরা এই সময় দেখলাম যে মহাকর্ষীয় বলটা তোমার বাকি তিনটা বল থেকে পৃথক হয়ে গেল। তারপর এই সময়ে এসে অর্থাৎ এই যে টাইম অফ ইনফ্লেশনে আসে আমরা দেখব যে এখানে সবল নিউক্লিয় বলটা তোমার বাকি যে আরও দুইটা একীভূত মৌলিক বল আছে সেখান থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় শেষে যে রয়ে যাওয়া মৌলিক কণাসমূহ তথা এক কথায় মানে এই মহাবিশ্বটা একটা অতি ঘন কোয়ার্ক গ্লুয়ন স্যুপ বা কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। তাহলে কোয়ার্ক গ্লুয়ন স্যুপ বলা হয় বা সেটাকে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমাও বলা হয়। এটাকে আবার এক কথায় কোয়াগমাও বলা হয়, কোয়াগমা বলা হয়ে থাকে। তখন এই যে এই সময় পরে মহাবিশ্বটা কি একটা অতি ঘন কোয়ার্ক গ্লুয়ন প্লাজমাতে বা কোয়াগমাতে পরিণত হয়। তো আমরা এরপরে দেখব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যে এই কোয়ার্ক কি, তারপরে এই গ্লুয়ন কি এবং এই প্লাজমা কি।